আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন 1971-এর 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে ইসলামাবাদের গোয়েন্দারা বার্মিংহামের এক বাড়িতে বসে খালিস্তানের বীজ রোপণ করে। কারণ তারা জানতো পূর্ব বাংলার মাটি হারালে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে নতুন অগ্নিকুণ্ড জ্বালাতেই হবে। 50 বছর পর সেই একই কৌশলে তারা ঢাকাকে কাজে লাগাতে শুরু করেছে। কেবল এবার প্ল্যান বি নয়, প্ল্যান এ ইজ ঢাকা। অগস্ট 2024-এ শেখ হাসিনাকে সরিয়ে যে শূন্যস্থান তৈরি করা হয়েছে তার মধ্য দিয়ে ইসলামাবাদের আইএসআই এবং খালিস্তান আন্দোলনের যৌথ টিম ঢুকে পড়েছে ঢাকায়। আর ঢাকার নতুন শাসক গোষ্ঠী যারা নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করছে তাদেরকে লজিস্টিক সাপোর্ট, ভিসা, র্যালি করার অনুমতি, হোটেল, মিডিয়া কভারেজ সব দিয়ে আগলে রাখছে। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে যখন বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের বিরুদ্ধে র্যালিতে ব্রিটেনের শিখ সম্প্রদায়ের সদস্যরা খালিস্তানি ব্যানার হাতে গিয়ে বাধা দেয়, তখন বুঝতে হবে যে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। কারণ এর আগে তো এরকম কোনো ঘটনা ঘটেনি এই দেশে, তাই না? ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হাদির লাশের ছবি নিয়ে বাংলাদেশে মিছিল করেছে বা বাংলাদেশের জন্য লন্ডনে মিছিল করেছে। এই ঘটনা তো আসলেই একটা নতুন ইঙ্গিত দিচ্ছে। সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তাদের পুরনো সহযোগী খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে অসাধারণ নিপুণতায়। 1971 সালের 16 ডিসেম্বর যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেদিনই বার্মিংহামে পাকিস্তানি গোয়েন্দারা খালিস্তান আন্দোলনের বীজ বপন করেছিল। আর আজ 53 বছর পর সেই আন্দোলনের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপিত হয়েছে খোদ ঢাকায়। বাংলাদেশের রাজধানীতে খালিস্তান আন্দোলনের নতুন শাখা প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশের ভূ রাজনীতিতে এক বিপজ্জনক মোড় নিয়ে আসা হয়েছে। এই কৌশলগত পদক্ষেপটি কেবল একটি সাংগঠনিক সম্প্রসারণ নয়, বরং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। ভৌগোলিকভাবে ভারতের চারপাশে ঘিরে থাকা বাংলাদেশ এখন পরিণত হয়েছে ভারত বিরোধী ক্রিয়াকলাপের এক সুবিধাজনক ঘাঁটিতে। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে সাম্প্রতিক ঘটনাটি এই নতুন বাস্তবতার প্রথম প্রত্যক্ষ প্রমাণ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদে খালিস্তানপন্থী পরমজিৎ সিং পাম্মার উপস্থিতি এবং হরদীপ সিং নির্জারের ছবি সহ একই সাথে নিহত হাদি ছবি লাগিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এখন খালিস্তানপন্থীদের সরাসরি অংশগ্রহণ রয়েছে। এটি নিছক কাকতালীয় নয়, বরং একটি সুচিন্তিত কৌশলের অংশ, যেখানে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা চলছে। করাচি ঢাকা সরাসরি ফ্লাইট চালু হওয়ার আগে থেকেই কারি কারি অস্ত্র ভর্তি করে কার্গো এসেছে চট্টগ্রামে, ঢাকায়। বিমানবন্দরে নামার পর সেগুলো বিশেষ বিমান পরিচালনা পর্ষদের সিল মেরে বেরিয়ে যাচ্ছে, কারণ ইউনূস সরকারের নিয়োগপ্রাপ্ত সেই বোর্ডের কাজই হলো পাকিস্তানি এজেন্টদের নো চেক লাইন লাগিয়ে দেওয়া বা সিল লাগিয়ে দেওয়া। তাবলিগ জামায়াতের সদস্য সেজে ঢুকে পড়া জঙ্গিদের চোখে 12 ফেব্রুয়ারি নির্বাচন শুধু ভোট নয়, সেটি হলো অপারেশন গ্রিন সেক্টর। ভোট কেন্দ্র দখল, হিন্দু অধ্যুষিত গ্রামে আগুন, সীমান্তে অস্থিরতা তৈরি করা, আর সবই হবে ভারতের চোখে ধুলো দেওয়ার জন্য, যাতে দিল্লি ব্যস্ত থাকে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আর পাকিস্তান আর তার খালিস্তানি অতিথিরা বেনিফিট পায়, স্ট্র্যাটেজিক ব্রিদিং স্পেস পায় ঢাকায়। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, অমৃতসর সব জায়গায় এই অ্যালার্ট জারি করা হয়েছে যে কোনো সময় হামলা হতে পারে। কারণ গোয়েন্দারা জানে বাংলাদেশ এখন ফরওয়ার্ড বেস, সেখান থেকে ড্রোনে করে অস্ত্র পাঠানো হচ্ছে পাঞ্জাবের গ্যাংস্টারদের কাছে, আর সেই গ্যাংস্টাররাই খালিস্তানি ক্যাশের বিনিময়ে রকেট লঞ্চার, এটিএম আর ডেটোনেটর ছড়িয়ে দিচ্ছে। ঢাকার মতিঝিল, উত্তরা, এমনকি কূটনৈতিক এলাকা গুলশানেও ভাড়া নেওয়া হয়েছে ফ্ল্যাট,
যে ফ্ল্যাটগুলোতে চলছে বোমা তৈরির প্রশিক্ষণ। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে সেই খবর দেওয়া হলে তারা বলছে আমাদের উপর রাজনৈতিক নির্দেশ নেই হস্তক্ষেপ করার। অর্থাৎ ঢাকা এখন পুরোপুরি পাকিস্তানের স্ট্যান্ড বাই মোডে আছে। খালিস্তান আন্দোলনের জন্মলগ্ন থেকেই পাকিস্তানের মূল টার্গেট ছিল ভারতের মেরুদণ্ড ভাঙা। 1980-র দশকে তারা পাঞ্জাবে অস্ত্র ঢালতো, এখন ঢাকায় ঢালছে। কারণ বাংলাদেশের মাটি ব্যবহার করলে ভারতের কাছে রিটার্ন অ্যাড্রেস লুকানো যায়। লন্ডনে যে ব্যানার হাতে বা যারা ব্যানার হাতে ধরেছিল সেটা লোগোতেও বাংলাদেশের মানচিত্র খচিত রয়েছিল। এটি স্পষ্ট বার্তা যে খালিস্তানিরা তাদের সংগ্রামের নতুন স্টেজ বানিয়েছে বাংলাদেশকে, আর সেই স্টেজের পর্দায় কাজ করছে পাকিস্তানের আইএসআই, যাদের ঢাকা স্টেশনের প্রধান অফিস এখন গুলশান 2-এর একটি বেসরকারি ব্যাংকের 4র্থ তলায়, যেখানে যাওয়ার অনুমতি নেই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। তাবলিগ জামায়াতের ছদ্মবেশে হাজার হাজার পাকিস্তানি জঙ্গির বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য এই সংকটের আরেকটি মাত্রা যোগ করেছে। করাচি থেকে সরাসরি বিমান চালু হওয়ার পর এই প্রবাহ আরো নিয়ন্ত্রণহীন হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই জঙ্গি অনুপ্রবেশ কেবল সংখ্যাগত নয়, বরং কৌশলগতভাবে অত্যন্ত বিপজ্জনক। অস্ত্র এবং প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিদের এই সমাবেশ বাংলাদেশকে একটি সন্ত্রাসী হাবে পরিণত করার পরিকল্পনার অংশ। ইউনূস সরকার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় এত নিষ্ক্রিয়তা দেখিয়েছে, বরং সক্রিয় সহযোগিতা দিচ্ছে তাদেরকে। উপমহাদেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়ার জন্য এটা একটা ভয়ঙ্কর অশনি সংকেত। বিশেষ বিমান পরিচালনা পর্ষদের মাধ্যমে অস্ত্র চোরাচালানের কথা আগেই বলেছি। জঙ্গিদের নিরাপদে পরিবহন ব্যবস্থা করা হয়েছে যে অভিযোগ উঠেছে, তা প্রমাণ করছে যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এখন ভারত বিরোধী শক্তির হাতে পুতুলে পরিণত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা আছে, জঙ্গিদের মাধ্যমে হয়তো ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ হবে, জাল ভোট দেওয়া হবে জঙ্গিদের দিয়ে, সেসব পরিকল্পনার কথা জানা যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া এবং জঙ্গিবাদের দখলে বাংলাদেশকে নিয়ে যাওয়ার এক ছক ইতিমধ্যে সাজানো হয়ে গেছে। এই পরিস্থিতিতে উদ্বেগজনক হলো বাংলাদেশের ভৌগোলিক সুবিধা বা ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ ভারতের 3 দিকে অবস্থিত, যা খালিস্তানপন্থীদের জন্য অভূতপূর্ব কৌশলগত সুবিধা প্রদান করছে। পূর্ব, উত্তর এবং পশ্চিম সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা এখন অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় এবং আসামের মতো রাজ্যগুলো এখন সরাসরি হুমকির মুখে। পাকিস্তানের এই কৌশল নতুন নয়, কিন্তু এর বাস্তবায়নের পরিসর এবং গভীরতা এতটা ব্যাপক হয়ে গেছে এই ডক্টর ইউনূস সরকারের আমলে যে উপমহাদেশের সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে এখন সেটা চ্যালেঞ্জ করছে। 1971 সালে খালিস্তানের আন্দোলন সূচনা করেছিল পাকিস্তানিরা। 2024 সালে বাংলাদেশেই সেই আন্দোলনের নতুন কেন্দ্র স্থাপনার মধ্যে যে ঐতিহাসিক একটা সত্য লুকিয়ে আছে, তা পাকিস্তানের দীর্ঘমেয়াদী পরিকল্পনার নিদর্শন। আজ বাংলাদেশের রাজধানী ঢাকায় বসে খালিস্তানপন্থীরা যে ভারত বিরোধী ষড়যন্ত্রের জাল বুনছে, তার পরিণতি হতে পারে উপমহাদেশের শান্তি এবং স্থিতিশীলতার জন্য এক মারণঘাতী আঘাত। এই অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষ তো আরো বিপদে আছে। একদিকে দেশের ভেতরে জঙ্গি মহড়া, অন্যদিকে ভবিষ্যতে ভারতের কাউন্টার অপারেশন হলে প্রথম ধাক্কাটা তো বাংলাদেশের গায়েই লাগবে। পাকিস্তান কখনোই খালিস্তান দেওয়ার উদ্দেশ্যে এই খেলা খেলছে না। তারা চায় ভারতের পায়ে কাঁটা গেঁথে রাখতে, আর সেই কাঁটাটা এখন বাংলাদেশের মাটিতে তারা ছড়িয়ে দিচ্ছে। ঢাকায় খালিস্তানিদের অফিস খোলা মানে পাঞ্জাবের আগুনে ঘি ঢালা, আর সেই আগুন যদি পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে ছড়ায়, তাহলে বাংলাদেশ নিজেই হবে প্রথম ক্ষতিগ্রস্ত রাষ্ট্র। তার অর্থনীতি, তার হিন্দু সংখ্যালঘু, তার বন্দর, তার কূটনীতি সবকিছু ধ্বংসের মুখে। সবচেয়ে ভয়ঙ্কর বার্তা হলো খালিস্তান আন্দোলন আর পাকিস্তানি জঙ্গিবাদ যদি মিলে মিশে ঢাকায় একাকার হয়ে যায়, তখন এই পুরো নিরাপত্তা কাঠামোটা ভেঙে পড়বে। সাউথ ব্লকে বসে এখন যে প্রশ্নটা হয়তো ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যদি খালিস্তানি নেতারা ঢাকায় বসে ভারত বিরোধী যুদ্ধ ঘোষণা করে, তাহলে কি আমরা ঢাকা আক্রমণ করব নাকি পুরো বাংলাদেশকে শত্রু রাষ্ট্র ঘোষণা করব? উত্তরটা সহজ নয়, কারণ পেছনে চীন দাঁড়িয়ে আছে, যার বেল্ট রোডের গলি ঢাকার বন্দর দিয়ে। তাই ভারত এখন অপেক্ষা করছে কখন খালিস্তানি কোনো বড় হামলার ফিঙ্গারপ্রিন্ট বাংলাদেশের মাটিতে পাওয়া যায়। তখন কাউন্টার লঞ্চ যুক্তিটা হয়তো আন্তর্জাতিক মঞ্চে তোলা যাবে। ঢাকায় খালিস্তান আন্দোলনের নতুন কেন্দ্র খোলা মানে এই যে উপমহাদেশের নিরাপত্তার চাকাটা উল্টো দিকে ঘোরানো। এখানে শুধু ভারতের নয়, বাংলাদেশের অস্তিত্বের দায়ভার পড়ে আছে। পাকিস্তান যে কৌশলে 71-এর পরাজয়ের বদলা নিতে চাইছে, সেটা এখন আর লুকোচুরি নয়, সেটা হলো ঢাকা শহরের একটি ভাড়া করা ফ্ল্যাট, যেখানে পতাকা উঠছে খালিস্তানের,
আর পেছনে বসে আছে পাকিস্তানি মেজর। আপনাদের মনে থাকার কথা যে 2001 থেকে 6 আসামের উলফাদের উত্তরায় বাড়ি দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, ব্যবসা দিয়ে ভারত বিরোধী তৎপরতা চালানো হয়েছিল, বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়া হয়েছিল। এখন ইউনূসের আমলে উলফা নেই, খালিস্তানিরা গিয়ে ঢুকেছে। আপনি এসব জায়গায় দেখবেন অনেক নাম না জানা পাকিস্তানি মেজররা আছে, তাদের ঢাকা স্টেশনে চাকরি দেওয়া হয়েছে এই ভারত বিরোধী তৎপরতার জন্য। বাংলাদেশের জন্য এটি অস্তিত্বগত প্রশ্ন। অস্থিরতা এবং প্রক্সি খেলার স্বল্প মেয়াদী লাভ যতই থাকুক, দীর্ঘ মেয়াদে এটি অর্থনীতি, কূটনীতি এবং অভ্যন্তরীণ স্থিতির জন্য আত্মঘাতী। তাবলিগের ছায়ায় ঢোকা সশস্ত্র ক্যাডার শেষ পর্যন্ত সেই সমাজকেই গ্রাস করবে। বিশেষ ফ্লাইটে অস্ত্র আসার অভিযোগ সত্য হলে প্রথম বিস্ফোরণ ঢাকাতেই শোনা যাবে। রাষ্ট্র যদি এই পথ থেকে সরে না আসে, আঞ্চলিক নিরাপত্তা স্থাপত্য ভারতকে কঠোর একতরফা প্রতিরোধে বাধ্য করবে, যার অভিঘাত বাণিজ্য, শ্রমবাজার এবং সীমান্ত জীবনে পড়বে। ঢাকায় খালিস্তানপন্থী নেটওয়ার্কের কেন্দ্র গড়ে ওঠা কোনো আদর্শিক বিজয় নয়, এটি আইএসআই এর পুরনো খেলার নতুন মাঠ। 2001 থেকে 6 পর্যন্ত উলফা ছিল, 2024 পর সেটা খালিস্তান হয়ে গেছে। ইউনূস সরকারকে শক্ত হতে হবে এটা ঠেকানোর জন্য, কিন্তু ইউনূস সরকার শক্ত হবে কেন? ইউনূস সরকার নিজেই তো এই খালিস্তানপন্থীদের ঢাকায় নিয়ে স্টেশন করতে দিয়েছে। ভারত নিশ্চয়ই জানে, ভারতের নিশ্চয়ই জানা আছে, কিন্তু বাংলাদেশের ক্ষতিটার কথাও তো আমাদের ভাবতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন, আর পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাকে আজকে এই পর্যন্ত আনা এবং লাখো লোকের কাছে আমার ভয়েস বা সাউন্ড পৌঁছে দেওয়ার জন্য আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করেছেন, সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন যে আপনারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে আমার ভয়েস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছেন। তাই আপনাদেরকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তবে হ্যাঁ, প্রতিদিনকার মতো আপনারা সাবস্ক্রাইব করতে থাকুন। আপনারাই হচ্ছেন যে আমাদের শক্তি। আপনারাই সাবস্ক্রাইব করে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন প্রতিটা ঘরে, প্রতিটা দোকানে, প্রতিটা জায়গায়। তো আপনারা এতক্ষণ ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন, হঠাৎ কি বললাম ত্রিপুরা দিয়ে ভারতের অ্যাকশন শুরু। জি, এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু। আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে, ভারত কিছু করছে না, এই করছে না, সেই করছে না, ব্যাপক বলছিলাম। কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র, আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না, তার আগে যে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয়। যেমন আপনাদের একটা কথা বলি, এই যে এক্সাম্পল একদম এখন নর্মাল যে ভেনিজুয়েলার এই কাহিনীটা দেখেন, বাংলাদেশের শেখ হাসিনার কাহিনীটা দেখেন। ভেনিজুয়েলার এই হুগো চ্যাভেজকে ধরার আগে সেখানে নোবেল দিয়েছিলেন, জাস্ট 1 মাস আগে একজনকে নোবেল দিয়েছেন যার নাম কি মাচো দা নাকি, আল্লাহ মাবুদ জানে তার নাম, আমি উচ্চারণ করতে পারি না ভাই। তারে নোবেল দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমনভাবে তুলে দিলেন যে তিনি বিশাল একজন লোক। এরপরে এনারে ধরে নিয়ে গেলেন, মানে ওনারাই না বসাবেন, নোবেলের শেষ হবে। এর আগে মায়ানমারের সেই নেত্রী আং সাং সুচি, তাকেও সে। আবার এদিকে আমাদের ডাক্তার ইউনূসকে দেখেন, গত প্রায় 10-12 বছর ধরে উনি নোবেল পাওয়ার পর থেকে এমনভাবে ইন্টারন্যাশনালি, দেশি ইন্টারন্যাশনাল মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে উনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, বাংলাদেশের একমাত্র ভালো বুদ্ধিজীবী এই সেই ডাক্তার ইউনূস ছাড়া কেউ নাই। সুতরাং যখন এই গণ আন্দোলন বা সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটাইলেন, ঘটানোর পরে আপনি আমি কি চিন্তা করছি জানেন, যে আরে চলো চলো আমরা ডাক্তার ইউনূসকে আনি। না ভাই, আমি আর আপনি ডাক্তার ইউনূসকে আনি নাই, ডাক্তার ইউনূসকে আনাইছি কিন্তু আমেরিকান ডিপ স্টেট। তারাই গত 10-12 বছর ধরে ডাক্তার ইউনূসকে বিভিন্ন পুরস্কার, বিভিন্ন জায়গায় কথা বলতে দিয়া, বিভিন্ন জায়গায় হাইলাইট করে এমন করছে যে আপনার আমার মাথার ভেতরে সিস্টেমে বসাই দিয়েছে ডাক্তার ইউনূসই একমাত্র লোক যে হয়তো বাংলাদেশকে বাঁচাইতে পারবে, কারণ তার ইন্টারন্যাশনালি অনেক আছে, কি সংযোগ আছে। সুতরাং ডাক্তার ইউনূস, এটা কিন্তু আমেরিকা করাই দিছে, আপনি আমি বুঝিনি। ঠিক সেম ভাবে দেখেন এই আমেরিকান ডিপ স্টেট এবং আইএসআই, মানে যেটা আপনার পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এরা করলো কি, এরা গত 2-3 বছর যাবৎ ভারত বিদ্বেষী একটা মনোভাব তুলে দিছে সারা বাংলাদেশে ব্যাপকভাবে। মানে এইটা যার পর নাই, মানে সব কিছুতেই তারা ভারত, কারণ হচ্ছে যে ভারতের সাথে যদি গ্যাদারিং লাইগা যায় বাংলাদেশের, এটা লাভ হচ্ছে পাইক্যাদের।
এ পাইকারা আমাদের দেশের এই বঙ্গু মুসলমানদেরকে এমন ভাবে রেডি করছে, এমন ভাবে প্রপাগান্ডা ছড়াইছে যে সব কিছুই ভারতের দিয়া ফেলাইছে, সব ভারত খেয়ে ফেলাইছে। বাংলাদেশ পুরা ভারতের অঙ্গরাজ্য, ওই যে ত্রিপুরা মিপুরা এগুলার মতো, এটা হচ্ছে খাওয়াইছে। আর আমরাও কি মনে করছি, হ্যাঁ তার মানে এটা ভালো। এখন দেখেন সেটার ফল পাচ্ছেন। আজকে আপনারা অনেকে বলবেন যে ভাই ভারত তো এটা রাজনীতি নিয়ে আসছে, কারে আমাদের এই মুস্তাফিজরে খেলতে না দিয়া ওরা মানা করে দিছে, এটা তো ঠিক করে নাই। আরে ভাই, আজ থেকে 7 বছর আগে মুস্তাফিজ যখন প্রথম প্রথম ক্রিকেটে আসে তখন বাংলাদেশের এই বঙ্গু আপনারাই চিল্লেছিলেন কেন ভারতে খেলতে দেওয়া হইলো, ওর টেকনিক তো ভারত যাই না যাবে, আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম এই এক মুস্তাফিজরে দিয়া, এগুলো বলে ব্যাপক কথা কইছে, তখন আন্দোলন হয়েছিল। আর এখন যখন ভারত নিবে না, এখন আবার আপনারা বলছেন কেন ভারত নিবে না, এটা রাজনীতিকরণ। এই ভাই, রাজনীতিকরণ এইখানে এই আইপিএল যদি মুস্তাফিজ যা খেলে তাহলে তো মুস্তাফিজের নিজের লাভ, 12 কোটি টাকা মস্কারি না, হের নিজের লাভ, দেশের কি লাভ। ওয়ার্ল্ড কাপে আপনারা সাকিবুল হাসানরে খেলতে দেন নাই, এইবার ওয়ার্ল্ড কাপে ও তো বিশ্বের 1 নম্বর প্লেয়ার ছিল, ও যদি 20টা রান করতো তাহলে দেশের খাতায় 20 রান যোগ হইতো, সেটা তো দেশের জন্য লাভ ছিল। তখন তো আপনারা চিন্তা করেন নাই, তখন তো এটার রাজনীতিকরণ করছে যে আওয়ামী লীগের এমপি সে খুনি। হে কি তখন খুনি ছিল? হে তো তার আগে 4 মাস আগে থেকে কানাডাতে খেলতেছিল, কিন্তু তারে কেন আপনারা দিলেন না? সেই সময় চিন্তা করা যাইতো না যে না, আমরা খেলার ভিতরে রাজনীতি আনবো না, থাক ছাইরা দিই। এখন ভারত চিন্তা করতেছে আপনারা হয়তো বোমা নিয়ে যাইবেন, ব্যাডের ভিতরে হয়তো বোমা নিয়ে যাবেন, ভারতের স্টেডিয়ামে যে ঘুরে মাইরে দিবেন, এরপরে শখানিক লোক মরে যাবো গা, এই জন্য ভারত খেলতে দিবে না। আর আপনারা সারাদিন বৈশা ভারতের গালাগালি 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 করতেছেন, আর ভারতের পাবলিক এরপরও আপনাদের বলছে আসুন 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 মশাই আসুন, আপনারা তো বড় বড় মুসলমানের দোচা, আপনারা আসুন আপনাদেরকে আমরা চুষি নাকি, এই ধরনের ভাবছিলেন। ভারতের পাবলিক যা করছে 100% ঠিক করছে। আপনারা প্রতিদিন এখানে ঘরে বৈশা ওই রাইতের বেলা বউয়ের লগে ল্যাংডা হইয়া চিন্তা করবেন যে 7 সিস্টার খাইয়া দিব, আর ভারত আপনাদেরকে খালি নম করব, এটা হবে ভাই? হবে না। এই জন্যই ভারত মোক্ষম জায়গায় লাগাই দিছে। এখন কি করবেন? আইপিএল আপনি চালাইতে দিবেন না, বাংলাদেশ চালাইয়েন না, সমস্যা কি? পাবলিক যারা খেলা দেখার তারা ভিপিএন লাগাইয়া দেখবে। এ ভাই ফ্রি ভিপিএন আছে হাজার হাজার, যে কোনো একটা দিয়ে দেখা যায়, কোনো সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপে আপনারা যাইবেন না, আপনারা শ্রীলঙ্কাতে চাইবেন, এমন আছে যে হয়তো ভারত কইব যে যাও 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 শ্রীলঙ্কাতে যাই খেলা, অসুবিধা কি আছে, আপনি এখানে যাই খেলেন, আপনার খেলা ভারতীয় কোনো টিভি সম্প্রচার করবো না, ইন্টারন্যাশনালি অন্যান্য মিডিয়াও সম্প্রচার করবো না, আপনি পারলে শ্রীলঙ্কা থেকে যায় করেন। অবশ্য আপনার এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবেন না, কারণ বহুত বাঙালি বঙ্গুরা ভিসা লইয়া তো যাইতে পারে না, কারণ সন্ত্রাসীরা যাইতে পারে না, এটা হচ্ছে মূল। তো এখন এই সেই কথায় যে ভারত কিভাবে আক্রমণ শুরু করলেন। দেখ গত কিছুদিন আগে মানে গত বছরের সম্ভবত মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যে বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা কারফিউ জারি করেছিল, সেটা এখনো বলবৎ। এরই মধ্যে গতকাল ত্রিপুরার এখানে 400 কত কিলোমিটার সীমান্ত আছে, দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত, এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত। মানে নোম্যান্স ল্যান্ড, 0 থেকে 500 মিটার পর্যন্ত সান্ধ্যকালীন কারফিউ। এতে কি হবে? সন্ধ্যা 6টা থেকে কারফিউ লাগবে ভোর 6টা পর্যন্ত। আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে যারাই পাবে, কারফিউতে কি আছে, দেখা মাত্র গুলির নির্দেশ, ফালাই দিবে, কারফিউ চলে। তার মানে এই কারফিউ চলার কারণে চোরাচালান থেকে শুরু করে যা যা ওই যে 2 নম্বরই করে আনতো ভারত থেকে সব ব্লক করে দিল। এবং এই কারফিউ চলার কারণটা কেন দেখাইছে, যে এই কারফিউ ওনারা দেখাইলো, ভারত যেটা বলতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এত বেশি বেড়ে গেছে যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো অকারেন্স ঘটাইতে পারে ভারতে যায় এইসব সীমান্ত দিয়া, মানে এই যে ত্রিপুরার ওই সাইড দিয়া সীমান্ত দিয়া বা 7 সিস্টার ওই সাইড দিয়া দুর্গম এলাকা আছে, ওখান দিয়ে যায় ভারতের সন্ত্রাসী আক্রমণ চালাবে। এই জন্য প্রথমে কারফিউ জারি করলো। এগুলো কিন্তু যে আপনার কাশ্মীরের অনেক আগের থেকেই চলে, সেম এই ঘটনা। এছাড়া আপনি দেখেন এই যে হিন্দুদেরকে মারা, এই যে দীপুচন্দ্র দাস, এরপরে আপনার আরেকটা হিন্দু ব্যবসায়ীকে ছুরি মেরে পরে আগুন জ্বালাই দিছেন, গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলার ধর্ষণ করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখেছেন, এগুলা কিন্তু ভারত সব দেখতেছি, ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে। আর ভারতের যে মুসলমান আছে 35 কোটি বা 40 কোটি আমরা যে মুসলমান বলি, এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি,
উনিও গতকাল আপনার ভারতীয় NITV-তে দেওয়া একটা সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন, এবং উনি এইটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না। ইশারাটা কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে। উনি কিন্তু মুসলিম নেতা, ওনারা মুসলিম ঠিক আছে, কিন্তু ওনারা ভারতীয়, বাংলাদেশের বঙ্গুদের মতন না। যেমন আপনার এইখানে যখন আপনার ভারত বিদ্বেষী কথাবার্তা যখন বাংলাদেশে হয় তখন কিন্তু বাংলাদেশের হিন্দুরা কোনো কথা বলে না, কেমনে বলে, এটা বললেই পীড়া। কিন্তু ভারতে ওই জিনিস নেই। ভারতে বৈশা আপনার ভারত বিদ্বেষী কথা বলবেন, সেটা কিন্তু ভারতীয়রা মানে না। এটা হোক হিন্দু, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, এটা সবাই এক এক। তাদের কাছে আগে ভারত, পরে রিলিজন। রিলিজন আর দেশ এক জায়গায় করে না, যেটা আমাদের দেশের বঙ্গুরা মিলাইতেছে। অবশ্য আমাদের তো দেশই নেই, আমরা তো এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, বাই ভাইকে নিয়ে খেলা। তো ইন্ডিয়া এই যে খেলাটা শুরু করলো, এই যে কারফিউ জারি করলো, এই কারফিউর পরে কি হইতে পারে? কারফিউর পরে হয়তো এমনও হইতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলা পাঠায় মাল, চাইল ডাইল আটা লবণ তেল, এগুলা বন্ধ করতে পারে। অর্থনৈতিক একটা বড় অবরোধও আসতে পারে, সেটাও এসে যেতে পারে। এবং এটা হয়তো 2 মাস 4 মাস 6 মাসের ভেতর আসতে পারে। দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক জিয়ার সাথে কথা বলে যাইয়া 3 দিনের দিনই কাম ঘটাই দিল। উনি কিন্তু ভারতে যাওয়ার পরে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে, মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে বলছিলেন ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী। ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্যই, 2 প্রতিবেশীর জন্যই দিয়ে দিয়েছে। এইদিকে যতটুকু জানা গেছে, চায়না থেকে যে মালামাল কিনছিল অস্ত্রশস্ত্র বাংলাদেশ, সেটা নাকি বাতিল করে দিয়েছে। তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে, যদিও আস্তে। আপনার মনে রাখতে হবে যে স্লোলি, আস্তে আস্তে করবে, হোমিওপ্যাথিক ডোজের মতন। হোমিওপ্যাথিক দেখেন না, প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায়, এবং ফুল একদম চিরতরে নিঃশেষ করে দেয় যে কোনো জিনিস। হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেম একই ডোজ দিবে আপনাদের, আস্তে আস্তে। এখন কারফিউ, এরপরে হয়তো বিদ্যুৎ বন্ধ করবে, এরপরে গঙ্গার পানি বন্টন চুক্তি, এটা ঝুলা যাবে গা। তিস্তা তো ঝুলে আছে, আরও 4-5টা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝুলা যাবে। মানে আপনাদের বাতে মারবে, পানিতে মারবে, ল্যাংটা করে কাপড় চোপড় ছাড়াও মারবে। এমন অবস্থা বঙ্গুদেরা করবে যে আপনারা দেখা থাকেন। শুরু হচ্ছে ভারতের খেলা, শুরু হয়ে গেছে। সেটা দেখতে থাকেন, পরবর্তী টার্গেট কে কে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।